সন্ধ্যায় শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি। সবাইকে স্বাগত জানাচ্ছি। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানী শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কবরের সামনে দাঁড়িয়ে তিনি সূরা ফাতিহা পাঠের পর দোয়া ও মোনাজাত করেন। শুক্রবার বাংলাদেশ সময় পৌনে ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা চীন থেকে দেশে ফেরেন। মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের স্বীকৃতি হিসেবে সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সফরে তিনি দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন। ভালো কিছু অর্জন হলে সেটি কেবল দেশের মানুষের। সংসদের বিরোধী দলীয় নেতাসহ সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সকালে স্থানীয় সরকার মন্ত্রী অধিবেশনের শুরুতেই প্রস্তাবটি উত্থাপন করেন, পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নির্বাচিত হওয়ার পর মালয়েশিয়া ও চীনে ৬ দিনের রাষ্ট্রীয় সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সাফল্যের স্বীকৃতি হিসেবে সংসদে ধন্যবাদ প্রস্তাব আনেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। জানান, চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বলেন, বিদেশ সফর ঘিরে জাঁকজমকপূর্ণ সংবর্ধনার গদবাঁধা সংস্কৃতি বন্ধ করে ইতিবাচক পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী। পূর্বে যখন প্রধানমন্ত্রীরা বাইরে যেতেন তখন আপনাকে বিরাট সম্বর্ধনার ব্যবস্থা করা হতো। দেশ থেকে ফিরলেও আবার রাস্তাঘাট বন্ধ করে দিয়ে একটা বড় রকমের সম্বর্ধনা আয়োজন করা হতো, যেটা তিনি নিজেই উদ্যোগ নিয়ে বন্ধ করে দিয়েছেন। আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোনো রকমের সম্বর্ধনা আয়োজন, অথচ তার যে সাকসেস, এই সাকসেসগুলো কিন্তু বিরাট। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার, বিনিয়োগ এবং চীনের সাথে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য ভারসাম্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি তার উপর করে, যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট। চায়নার সাথে বিশাল ট্রেড আমাদের সাথে, অ্যাকচুয়ালি দে আর দ্য লার্জেস্ট ট্রেড পার্টনার অফ বাংলাদেশ। এবং এইটাকে আরও কিভাবে বাংলাদেশের পক্ষে যে ট্রেড গ্যাপ যেটা আছে চায়নার সাথে, এটা আমরা আরও কিভাবে সেখানে রপ্তানি বাড়াতে পারি, সেই ব্যাপারেও আলোচনা হয়েছে মাননীয় স্পিকার। প্রধানমন্ত্রীর সফর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় করবে, এমন মন্তব্য করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ১৯৭১ সালে জাতি যুদ্ধ করে এই দেশটিকে স্বাধীন করেছে। এমন সরকার এই দেশে জনগণ দেখতে পেয়েছে যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য কোনো প্রচেষ্টাই গ্রহণ করেনি। বর্তমান সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক সফরের ফলে দেশবাসী অত্যন্ত আশান্বিত হয়েছে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করবে। যে দুটি দেশ সফরের মধ্য দিয়ে তার সরকারি সফর শুরু হলো, দুটি দেশই আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং তারা পরীক্ষিত বন্ধু। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি কারো সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। প্রধানমন্ত্রী বলেন, সফরে তিনি দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন। যা কিছু অর্জন তার সবটাই দেশের মানুষের বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। পরে কণ্ঠ ভোটে দিলে সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। তিস্তা প্রকল্প সহ বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে আগ্রহী চীন।
তিস্তা প্রকল্পে সর্বোচ্চ সহায়তা করবে দেশটি। ফিজিবিলিটি স্টাডিজ ত্বরান্বিত করতে একমত দুই দেশ, এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব তথ্য তিনি জানিয়েছেন। এ সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে চীন সার্বিকভাবে সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। আর এই সফরে বাংলাদেশের সাথে চীন ও মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেন তিনি। হুমায়ুন কবির জানান, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা সই হয়েছে। এর মাধ্যমে দুই রাজনৈতিক দলের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে বলে মনে করছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন এবং আমরা দুপক্ষে একমত হয়েছি যে সম্ভাব্যতা সমীক্ষা সেটা আমরা ত্বরান্বিত করব। They select and choose these leaders on the basis of the potential influence and impact they are having on world affairs. সীমান্তে অব্যাহত বিএসএফ এর পুশিং চেষ্টা, তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে ঠেলে পাঠানোদের ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি জানায়, শুক্রবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে 8 থেকে 10 ভারতীয় নাগরিককে বাংলাদেশ ভূখণ্ডে পুশিনের চেষ্টা করে বিএসএফ। রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে ভারতীয় নাগরিকদের এপারে পুশিনের চেষ্টা করা হয়। এ সময় টহলরত বিজিবি সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের প্রচেষ্টা প্রতিহত করে। এদিকে পুশিন ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। গ্রুপ পর্বে নিয়ম রক্ষার শেষ ম্যাচে আগামীকাল সকালে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শুরুর একাদশে লিওনেল মেসি থাকবেন না, একাদশে বেশ কিছু পরিবর্তন আনবেন কোচ। এর বিপরীতে বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়ে আসলে নিজেদের বিদায় রঙিন করতে চায় জর্ডান। বাংলাদেশ সময় সকাল 8টায় ম্যাচ শুরু হবে। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী মুজদেবিন তারেকের পাঠানো প্রতিবেদন। লড়াইটা দুদলের জন্যই নিয়ম রক্ষার। টানা 2 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা, বিপরীতে টানা 2 হারে বিদায় প্রায় নিশ্চিত অভিষেক বিশ্বকাপ খেলা জর্ডানের। এমন নিরুত্তাপ ম্যাচ নিয়েও সতর্কতার কমতি নেই কোচ লিওনেল স্কালোনির। কানসাসে সবশেষ অনুশীলনে ঝালিয়ে নিয়েছেন দলের রিজার্ভ বেঞ্চ, পরখ করে নিয়েছেন বিকল্প একাদশ। গোলপোস্টে হুয়ান মুসো ঘাম ঝরালেও আসরে ক্লিনশিট রাখা এমিলিয়ানো মার্তিনেজকেই দেখা যেতে পারে একাদশে। চোট কাটিয়ে মন্তিয়েলের ফেরা রক্ষণে দেবে স্বস্তি। মাঝমাঠে লিয়ান্দ্রো পার্তেস অনুশীলন করেছেন হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকায়। সঙ্গে ছিলেন বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা জিওভানি লো সেলসো, জুলিয়ানো সিমিওনো ও ভ্যালেন্তিন বার্কো। সবচেয়ে বড় চমক দেখা যেতে পারে আক্রমণ ভাগে। শুরুর একাদশে মেসির খেলার সম্ভাবনা খুবই কম। বিকল্প হিসেবে ম্যাচ শুরু করতে পারেন নিকো পাজ, আর লাউতারোর পরিবর্তে দেখা যাবে হুলিয়ান আলভারেজকে। সব মিলিয়ে সামনের কঠিন লড়াইয়ের কথা ভেবে বেঞ্চের শক্তি যাচাই করে নেওয়ার লক্ষ্য আর্জেন্টিনা কোচের। মেসি প্রথমার্ধে খেলছে না। যেসব খেলোয়াড়ের খেলার কথা রয়েছে তারা খেলার মতো সম্পূর্ণ ফিট, তারা এই দলেরই অংশ। কেবল তারা বেঞ্চে বসে আছে বলেই নয়, বরং আমি মনে করি তারা এটার যোগ্য। তারাও অসাধারণ খেলোয়াড়। নিজেদের প্রথম বিশ্বকাপ অভিযানে অস্ট্রিয়া ও আলজেরিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় বিদায় নিশ্চিত হয়ে গেছে জর্ডানের। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রুখে দিয়ে আসরের শেষটা রঙিন করতে চায় দলটি, যে পরিকল্পনার মূল ভূমিকায় থাকবেন মুসা আল তামারি এবং আলী ওয়ালওয়ানের মতো তারকারা। প্রথম 2 ম্যাচে 5 গোল হজম করা জর্ডানের রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট। ডিফেন্স সামলে তাই কাউন্টার অ্যাটাকই হবে দলের কৌশল। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল, তাদের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। তবে আমরাও সেরাটা দিতে চাই আর নিজেদের শেষটা সুন্দর করতে চাই। এটাই হতে যাচ্ছে দুদলের প্রথম লড়াই। এর আগে কখনোই মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও জর্ডান। বিশ্বকাপে হারানোর কিছু নেই জর্ডানের, তবে তাদের সামনে আছে অনুপ্রেরণার একটি গল্প। 2022 বিশ্বকাপে প্রতিবেশী দেশ সৌদি আরব হারিয়েছিল আর্জেন্টিনাকে। যে মন্ত্রে উজ্জীবিত হয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দেওয়ার পরিকল্পনা জর্ডানের। বিপরীতে দলের স্পিরিট ও মোমেন্টাম নষ্ট করতে চায় না আর্জেন্টিনা, তাই প্রতিপক্ষকে বেশ ভালোভাবেই সমীহ করছে কোচ লিওনেল স্কালোনি শিষ্যরা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র।
গ্রুপ কে এর শেষ রাউন্ডে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল আর গণপ্রজাতন্ত্রী কঙ্গোর প্রতিপক্ষ উজবেকিস্তান। বাংলাদেশ সময় ভোর 5:30 এই ম্যাচ দুইটি মাঠে গড়াবে। দুই ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ইতিমধ্যে নকআউট নিশ্চিত করেছে কলম্বিয়া, আর এই ম্যাচে পর্তুগালের বিপক্ষে ড্র করলেই গ্রুপ সেরার মুকুট থাকবে তাদের মাথায়। এদিকে 4 পয়েন্ট থাকা পয়েন্ট টেবিলের 2-এ রোনালদোর পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে কলম্বিয়াকে হারাতে হবে তাদের। গ্রুপের অন্য ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে কঙ্গো উজবেকিস্তান। 1 পয়েন্ট নিয়ে থাকা কঙ্গোর সামনে নকআউটের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই, আর টানা 2 হারে 0 পয়েন্টে থাকা উজবেকিস্তানও শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া। বিশ্বকাপে গ্রুপ এল এর শেষ রাউন্ডে একই সময় মাঠে নামবে 4 দল। বাংলাদেশ সময় রাত 3টায় মেটলাইফ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পানামা। একই সময় ফিলাডেলফিয়া ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ঘানা। আর গ্রুপে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকে ইংল্যান্ডের সামনে নকআউটের পথ অনেকটাই সহজ। ইতিমধ্যে বিদায় নিশ্চিত হওয়া পানামার বিপক্ষে ড্র করলেই পরের রাউন্ড হবে ইংল্যান্ডের। তবে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে যেতে চাইবে হ্যারিকেনরা। অন্যদিকে 4 পয়েন্ট পাওয়া ঘানারও শেষ 32 নিশ্চিত করতে প্রয়োজন মাত্র একটি ড্র। তবে সবচেয়ে বড় চাপে রয়েছে ক্রোয়েশিয়া। 3 পয়েন্ট নিয়ে টিকে থাকা লুকা মডরিচদের নকআউটে উঠতে হলে জয়ের বিকল্প নেই। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগে জমে উঠেছে তৃতীয় সেরা দলগুলোর হিসাব নিকাশ। এরই মধ্যে তৃতীয় স্থান থেকে নকআউট নিশ্চিত করেছে 5টি দল, বাকি 3 স্পটের জন্য লড়ছে 6টি দল। সবচেয়ে ভালো অবস্থানে ক্রোয়েশিয়া, বাজে অবস্থানে স্কটল্যান্ড। নকআউটে যেতে নানা সমীকরণ মেলাতে হবে ইরানকে। এরই মধ্যে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে 12 দলের। নতুন নিয়মে এবারের বিশ্বকাপ 48 দলের বিশ্বকাপে প্রতিটা গ্রুপের শীর্ষ 2 দলের পাশাপাশি সেরা 8 তৃতীয় স্থানধারী দলও জায়গা পাচ্ছে রাউন্ড অফ 32-এ। তাই গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই জমে উঠেছে তৃতীয় সেরা দলগুলোর হিসেব নিকেশ। এরই মধ্যেই তৃতীয় স্থান থেকে নকআউট নিশ্চিত করেছে 5টা দল। 3 ম্যাচ শেষে 4 পয়েন্ট নিয়ে রাউন্ড অফ 32-এ পৌঁছে গেছে সুইডেন, ইকুয়েডর, বসনিয়া, প্যারাগুয়ে এবং সেনেগাল। তবে বাকি 3 টিকেটের জন্য লড়ছে 6 দল। এরই মধ্যে বাদ পড়ে গেছে উরুগুয়ে। সবচেয়ে ভালো অবস্থানে ক্রোয়েশিয়া, ঘানার বিপক্ষে পয়েন্ট পেলেই নকআউট নিশ্চিত। অন্যদিকে কোরিয়ার ভাগ্য নির্ভর করছে অন্য ম্যাচের ফলাফলের উপর, স্কটল্যান্ডেরও তাই। এদিকে যে গ্রুপে মুখোমুখি আলজেরিয়া, অস্ট্রিয়া, এই ম্যাচে ড্র করলে 2 দলই নকআউটে উঠবে। যে দল হারবে তাদের সম্ভাবনা ফিকে হওয়ারও সুযোগ আছে। ইরানের সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন সমীকরণ। মিশরের সঙ্গে ড্র করার পর নিজেদের ভাগ্য আর নিজেদের হাতে নাই। নকআউটে যেতে হলে ঘানার কাছে হারতে হবে ক্রোয়েশিয়াকে। কঙ্গোর বিপক্ষে উজবেকিস্তানকে অন্তত ড্র করতে হবে। পাশাপাশি আলজেরিয়া, অস্ট্রিয়া ম্যাচ ড্র হলে চলবে না, জিততেই হবে যে কোনো এক দলকে। এরই মধ্যে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে 12 দলের। বিদায় নিশ্চিত হয়েছে হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, জর্ডান, কুরাসাও, উরুগুয়ে, তিউনিসিয়া, তুরস্ক, কাতার, সৌদি আরব, নিউজিল্যান্ড এবং ইরাকের। সবার চোখ এখন তাই গ্রুপ পর্বের শেষ দিনের ম্যাচগুলোর দিকে। কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যেতে পারে তৃতীয় সেরা দলগুলোর তালিকা। কে হাসবে শেষ হাসি আর কার বিশ্বকাপ যাত্রা থেমে যাবে গ্রুপ পর্বেই, সেই উত্তর মিলবে কয়েক ঘন্টা বাদেই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করে আনন্দে ভাসছে পুরো মিশর। বাঁধভাঙা উল্লাসে জনসমুদ্রে পরিণত হয় দেশটির রেস্টুরেন্টগুলো। রাস্তায় নেমে নেচে গিয়ে জয়ের সমর্থকদের সাথে উদযাপনে মাতেন বিনোদন জগতের তারকারাও। আর এমন অর্জনে কোচ হোসাম হাসানকে কৃতিত্ব দিতে ভুল করেননি তারা। ড্র করলেই মিলবে শেষ 32-এর টিকিট, এমন সমীকরণ মাথায় রেখেই মাঠে নেমেছিল মিশর। শক্তিশালী ইরানের বিপক্ষে 1-1 গোলে ড্র করে বাঁধ ভাঙা উল্লাসে জনসমুদ্রে পরিণত হয় দেশটির রেস্টুরেন্টগুলো। ফুটবল ইতিহাসে এবারই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল মোহাম্মদ সালাহর মিশর। বেলজিয়ামের সমান 5 পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার্স আপ হয়ে ইতিহাস গড়ল হোসাম হাসানের শিষ্যরা। এমন অর্জনের দিনে সমর্থকদের সাথে রাস্তায় নেমে আনন্দে মাতেন বিখ্যাত মিশরীয় গায়ক ইহাব তাওফিক।
সহস্র অভিনন্দন। আমরা প্রথমবারের মতো নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছি। ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা থামবে না। পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমি আপনাদেরই বলছি, আমরাই জিতব। আমি আজ ক্যাফেতে এসেছিলাম মিশরকে সমর্থন করতে। আমাদের সাধারণ মানুষ, দোকানদার বা গাড়িতে থাকা মানুষগুলোর মুখের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। বিদেশি কোচের বৃত্ত থেকে বেরিয়ে দেশীয় কোচ হোসাম হাসানের হাত ধরে এলো মিশরের ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। তাই উচ্ছ্বাসের কমতি নেই ভক্তদের মাঝে। মিশরের কোচ হোসাম হাসান আজ যা করে দেখিয়েছেন তা অতীতের কোনো বিদেশি কোচও করতে পারেননি। কোচ হোসাম এবং আমাদের এই অসাধারণ দলকে লাখো কোটি অভিনন্দন। তবে উদযাপনের এই রেশ কাটিয়ে দ্রুতই ট্যাকটিস সাজাতে হবে মিশরকে। কেননা ৩ জুলাই যুক্তরাষ্ট্রের ডালাসে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নীল নদ ও পিরামিডের দেশটি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। কাউবয়দের শহর ডালাসে চলছে বিশ্বকাপ উন্মাদনা। তবে মেসি নেইমারদের ফুটবল উৎসবের মাঝে আলাদা করে নজর কেড়েছে প্রায় ২০০ বছরের পুরনো ফোর্ট ওয়ার্থ স্টক ইয়ার্ডস। বড় হ্যাট, লং হর্ন গরু, হার্ড ড্রাইভ ও বুল রাইডিং দেবে ভিন্ন এক রোমাঞ্চ। কাউবয়দের শহর টেক্সাসের ডালাস ঘুরে সেই গল্প জানাচ্ছেন সহকর্মী মুজনে বিন তারেক। দর্শক, টেক্সাসকে বলা হয় কাউবয়দের শহর। লম্বা হ্যাট এবং লম্বা শিংয়ের গরু, সব মিলিয়ে টেক্সাসের প্রায় ২০০ বছরের ঐতিহ্য, এবং সেই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতেই আমাদের ডালাসের এই স্টক ইয়ার্ডে আসা এবং এখানকার এই বিচিত্র অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। টেক্সাস বলতেই চোখে ভেসে ওঠে কাউবয়, বড় হ্যাট আর অবশ্যই লং হর্ন গরু। ফোর্ট ওয়ার্থ স্টক ইয়ার্ডস টেক্সাসের এমন এক জায়গা যেখানে ইতিহাস আজও জীবন্ত। ডালাস শহরের ঠিক পাশে অবস্থিত এই ফোর্ট ওয়ার্থ স্টক ইয়ার্ডস ১৯ শতকের শেষের দিকে এটি ছিল আমেরিকার অন্যতম বৃহৎ গবাদি পশুর বাজার। লাখ লাখ গরু এখান থেকে ট্রেনে করে আমেরিকার বিভিন্ন প্রান্তে পাঠানো হতো, আর এই ব্যবসার কারণেই ফোর্ট ওয়ার্থের নাম হয়ে যায় কাউ টাউন। এখন বিকাল ৪টা, আর স্টক ইয়ার্ডসের সবচেয়ে বড় আকর্ষণ শুরু হয়ে গেছে, দ্য ফোর্ট ওয়ার্থ হার্ড ড্রাইভ। দিনে দুবার এই বিশাল লং হর্ন গরুর পালকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়, অপরটি সকাল 11:30টায়। এই ঐতিহ্য গত ১ শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসছে। এইখানে সব ঐতিহ্য দিনে দিনে হারিয়ে যায় প্রত্যেকটা কালচারে। এখানে সবচেয়ে ভালো যে এখানে ধরে রাখছে টেক্সাস ইজ এ ওয়াইল্ড ওয়েস্ট। সো যেটা আপনারা দেখলেন আজকে যে লং হর্নের যে রাইড, এরা কালচারটাকে ধরে রাখার চেষ্টা করতেছে, এবং অবশ্যই ওয়েস্টার্ন কালচারের একটা ইম্পর্টেন্ট পার্ট এটা। Texas money Cowboys. We arrived to Dallas 3 days ago. We went to the Banderazo, to Argentinian people. And then we went to the stadium, to the AT&T stadium to saw the game. It's so good. It's so interesting. It's so cute. Or the hats and the cows, the horses. I like so much. এখানে শুধু গরুর পালি নয়, পাওয়া যাবে আসল ওল্ড ওয়েস্টের স্বাদ। এখানকার স্যালুন, কাঠের তৈরি ফুটপাত আর বিশ্বের বৃহত্তম রোডিও অ্যারেনা, যেখানে টিকিট কেটে দেখা যায় টেক্সাসের জনপ্রিয় বুল রাইডিং। আর এসব কিছুই ফিরিয়ে নিয়ে যাবে 1800 সালের পুরনো দিনগুলোতে। আধুনিক ডালাসের কাজ ঘেরা বহুতল ভবনের ঠিক পাশেই এই স্টক ইয়ার্ডস যেন একটি টাইম মেশিন। টেক্সাসের আসল ঐতিহ্য আর কাউবয় সংস্কৃতিকে ছুঁয়ে দেখতে চাইলে এখানে আসতেই হবে। শৈশবের ওয়েস্টার্ন উপন্যাস কিংবা ওয়েস্টার্ন মুভি কিংবা ডালাস সিরিয়ালটা যারা দেখেছেন, তারা অনেক চরিত্র এবং জায়গার সাথে মিল পাবেন এই টেক্সাসের স্টক ইয়ার্ডে আসলে। 200 বছরের পুরনো, কিন্তু সবকিছুই যেন এখনো টাটকা এবং জীবন্ত, এবং এখানকার কর্তৃপক্ষ তারা এই ঐতিহ্যকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টাই কিন্তু তারা করে আসছে। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। হামে মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। গত 24 ঘন্টায় হাম উপসর্গে 6 শিশুর প্রাণ গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত হামে মোট 708 জনের মৃত্যু হয়েছে।
গত 24 ঘন্টায় ময়মনসিংহে 4 শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা খুলনায় মারা গেছে আরও 2 জন। এ সময় হাম ও উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে 789 জন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগী ভর্তি রয়েছেন 94 জন। গত 24 ঘন্টায় 16 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় এক যুবক ও গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে পুলিশ ফুলগাজীর আমজাদ ইউনিয়নের তালবাড়িয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে। নিহত কাজল আক্তার প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। পুলিশ জানায়, শুক্রবার রাতে দুর্বৃত্তরা ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে কাজলের হাত পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, হত্যার কারণ জানতে তদন্ত চলছে। এদিকে সকালে ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়ন থেকে জুবায়ের পারভেজ নামের এক যুবলীগ কর্মীর গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কুমিল্লার হোমনায় গ্রামের বাড়িতে সমাহিত করা হলো লক্ষ্মীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত মা ও 3 মেয়ের মরদেহ। শুক্রবার রাতে লটিয়া ঈদগাহ মাঠে তাদের জানাজা হয়। এরপর পটিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। এর আগে লক্ষ্মীপুরে প্রথম জানাজা শেষে 4 জনের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে। এ সময় শোকাবহ পরিবেশ তৈরি হয়। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এমন নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। বিএনপি সরকার গুম খুনের বিচারে আন্তরিক নয়। ফ্যাসিবাদী আমলে দলটির বহু নেতাকর্মী গুম খুন সহ পুলিশি নির্যাতনের শিকার। তারপরও দলটি অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলে মানবাধিকার দিবসের এক আলোচনায় এমন মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরা। বলেন, বিচারহীনতার দৃষ্টান্ত তৈরি হলে দেশে আবারও আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী রাষ্ট্র হবে। অপরাধ না করে শত শত আওয়ামী লীগ নেতাকর্মীকে আটকে রাখার সমালোচনাও করেন বক্তারা। শনিবার সকালে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উদ্যোগে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে 12তম মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হন মানবাধিকার কর্মী, আইনজীবী সহ বিগত সরকারের আমলে নিপীড়নের শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। আইন বহির্ভূতভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সম্মেলনে আওয়ামী সরকারের সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা নির্যাতনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন ভুক্তভোগীরা। আজ 12 বছর পরও আমি বিচার পেয়েও আমার পরিবার এই রাষ্ট্রীয়র কাছে কেন নিরাপত্তা নেই, কেন রাষ্ট্রীয় আমার এই পরিবারকে নিরাপত্তা দিতে পারলো না। আমার গলি করে ধরে নিয়ে গুলি করলো, নলটা খাইয়ে বললো বন্দুক যুদ্ধ, অথচ বন্দুক যুদ্ধ বউ কি জানি আমি জানতাম না। এ সময় আলোচকরা গুম খুনের বিচার করতে বর্তমান সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করেন। বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলীয় বিবেচনা রাখা যাবে না। তাদের মতে মানবাধিকার সুরক্ষায় একটি শক্তিশালী ও স্বাধীন মানবাধিকার কমিশন গঠন জরুরি। নইলে বর্তমান সরকারও আগের সরকারের পথেই হাঁটবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। আমি জানি না, রাজনৈতিক দল যখন নিপীড়নের শিকার হয় আর যখন তারা ক্ষমতায় বসেন, ওই সময়কার কোনো অপরাধ নিয়ে তারা সোচ্চার হতে চান না। এটার কারণ কি এরকম যে ক্ষমতায় টিকে থাকতে হলে বাহিনীগুলির সমর্থন লাগবে? আমার মনে হয় অনেক বেশি সংস্কারের জায়গা এখনো বাকি আছে। তো সেই জায়গা থেকে যদি আমরা এসওপিটা ডিফাইন করতে পারি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেসটা কি হবে, তাহলে মানুষ জানবে বা বাহিনীগুলো জানবে তাদের এখতিয়ার কতটুকুর মধ্যে তারা আসলে ফাংশনাল থাকবে। অনুষ্ঠানে নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের বিচারে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিও জানান বক্তারা। এ সময় নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকে রাখার কঠোর সমালোচনা করেন তারা। হাজার হাজার মানুষকে বন্দী রাখা হয়েছে বলে যে তারা নিশ্চুপ ছিল, তাদের সামনে দেখলে হত্যাকাণ্ড ঘটছে, তারা কিছু বলেনি। আমরাও কিন্তু নিশ্চুপ থাকছি যখন আমরা দেখছি হাজার হাজার মানুষকে আটকে রাখা হচ্ছে বিনা বিচারে, কোনো এভিডেন্স ছাড়া। একটা বেল করেছে আপনি হাইকোর্টে, তাকে সৌনেশ দেখেছে ব্রাহ্মণবাড়িয়া জেলে, বের হবে এরকম করে গাট্টি পুরস্কার নিয়ে বেরোতেছে, হঠাৎ করে ডিবি পুলিশ এসে ধরে বলছে কি, আপনি তো আরেক মামলার আসামি। বেচারা মনটা খারাপ হয়ে গেছে, আবার চলে গেছে। আবার জানাই আমাকে পাঠাইছে তার ওয়াইফ এসে, স্যার আমার ধরে ফেলছে, তা আমি কি করব স্যার, আবার বেল, আবার করে হাইকোর্ট থেকে বেল করলাম। এইবার বলে তোমাকে সৌনের দেখানো হবে কক্সবাজার।
পরে সীমান্ত হত্যার কঠোর সমালোচনা করেন বক্তারা। সীমান্তে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং মর্যাদাপূর্ণ ও দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণের তাগিদ দেন আলোচকরা। আচ্ছা 15 বছর হয়ে যায়, আমি সরকার খুব থাকবে না, আমাদের কোনো সহযোগিতা খালি আশা দিয়ে গেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কমিশনকে আয়ের খাত হিসেবে নেয়ার কারণে মালিকপক্ষ লাভবান হলেও বিমা কোম্পানিগুলো দুর্বল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বিমা খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে তিনি নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার তাগিদ দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাবমূর্তির সংকট বিমা খাতের সবচেয়ে বড় সমস্যা। সময়মতো দাবি পরিশোধ না করায় গ্রাহকরা আস্থা হারিয়েছেন। আর সবচেয়ে অবহেলিত খাতগুলোর একটি বিমা খাত। প্রস্তাবিত বাজেটেও সেভাবে গুরুত্ব পায়নি। আর এ খাতের সম্প্রসারণে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিরও তাগিদ দেন সংশ্লিষ্টরা। বিমার আওতা বাড়াতে পণ্যে বৈচিত্র্য আনার উপরও গুরুত্ব দেন তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা বিমা খাতের উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন। আমরা কোনো ওভার রেগুলেশন দেখতে চাই না, কিন্তু একই সঙ্গে আমরা যেতে চাই যে একটা শক্তিশালী রেগুলেটরি কাঠামো গড়ে উঠুক, যার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের মধ্যে বিমার গ্রহণের বিস্তৃতি বাড়বে, একই সঙ্গে জবাবদিহিতা বাড়বে এবং একই সঙ্গে যিনি গ্রাহক তার যেন প্রতিটি বিষয় অর্থাৎ তার ন্যায্য প্রাপ্তি ঘটে। দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারই সরকারের বড় চ্যালেঞ্জ। 4 মাসে এনবিআর এর রাজস্ব আদায় গতিশীলতা পেয়েছে, তবে বাজেটের সুফল পেতে হলে ব্যাংক ব্যবস্থাপনা ও আর্থিক খাতের পুরোপুরি সংস্কার করা জরুরি বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদে প্রতিমন্ত্রী জানিয়েছেন, পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকার উদ্যোগ নিয়েছে। জ্বালানি সংকট নিরসনে আত্মনির্ভরশীল নীতির বিকল্প নেই বলেও জানান সাকি। 2026-27 অর্থ বছরের বাজেটের সুফল পেতে বাস্তবায়নের দক্ষতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এই ছায়া সংসদ। শিক্ষার্থী ও আলোচকদের আলোচনায় উঠে আসে প্রস্তাবিত বাজেটের সুফল ও চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের নানা দিক। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বর্তমান বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে কর আরোপ করার সমালোচনা করে বলেন, গ্যাস, বিদ্যুৎ সহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিনিয়োগ ও কর্মসংস্থান মুখ থুবড়ে পড়বে। যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নাই, হিসাবপত্র নাই, স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান নাই, আজকে এখানে ব্যবসা করছে, কালকে ওখানে ব্যবসা করছে, ডিজিটাল কোনো রকম কোনো লেনদেন করবার কোনো অবস্থা নাই, সে অবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট বা কর আদায়ের যে চিন্তাভাবনা সরকার করছে, সেটি মনে হয় যে কর আদায়ের জন্য যে খরচ হবে সেই খরচ কিন্তু আদায়ের থেকে বেশি হতে পারে। অন্যদিকে এই ছোট ছোট ব্যবসায়ীরা এনবিআর কর্তৃক হয়রানি হবার যে সংখ্যা, সে সংখ্যাও কিন্তু তৈরি হতে পারে। গ্যাস ও বিদ্যুতের অভাবে সে ফ্যাক্টরি চালু করতে না পারার কারণের জন্য সেখানে আমরা দেখেছি প্রায় 23,000 কোটি টাকা এখন অলস পড়ে আছে। 550টির মতো ছোট বড় শিল্প কারখানা সেখানে বন্ধ রয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারই সরকারের বড় লক্ষ্য। দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে উদ্যোগ নিয়েছে সরকার। লুট করে যে পাচার করে ফেলা যত সহজ, টাকা ফেরত নিয়ে আসা কিন্তু অতটা সহজ না। পরিষ্কারভাবে একটা পলিসির আন্ডারে যে আমরা দেশীয় উৎপাদন ক্ষেত্রকে প্রোটেকশন দিতে চাই। আমরা যখন বলি যে মূল্যস্ফীতি আমরা কমাবো, সেই মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে অনেকগুলো পলিসি পজিশন নেওয়া হচ্ছে। মানে মূল্যস্ফীতি কমাবো এটা একটা যেমন একটা মানে জাস্ট একটা স্লোগান আকারে কেবল থেকেছে, কিন্তু আসলে মূল্যস্ফীতি কমানোর প্রশ্নটা কেবল বাজার মনিটরিং না, কিন্তু এটা হচ্ছে কতগুলো পলিসি ডিসিশন, এর সাথে অনেকগুলো জিনিস যুক্ত থাকে। বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট নিরসনে আত্মনির্ভরশীল জ্বালানি নীতির দিকে এগিয়ে যেতে হবে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে যাতে করে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 2030 সালের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত খাতে 30% বৈদ্যুতিক যানবাহন চালুর লক্ষ্য সরকারের। এ লক্ষ্য অর্জনে অবকাঠামো খাতে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে বলে মনে করেন ডিসিসিআই নেতারা। সকালে ডিসিসিআই আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, বৈদ্যুতিক যানবাহনের উৎপাদন বাড়াতে যন্ত্রাংশ আমদানিতে কর ছাড় দেওয়া হয়েছে। ভ্যাট অব্যাহতি, ইভি নিবন্ধনে অগ্রিম কর হ্রাস এবং সোলার পাওয়ারে
কর ছাড় দেওয়া হয়েছে ইভি নিবন্ধনে। তবে অবকাঠামোগত জটিলতা এই খাত বিকাশে বড় বাধা বলেই মনে করেন ব্যবসায়ী নেতারা। জাতীয় গ্রিডে বিদ্যমান জ্বালানি সংকটের পাশাপাশি সড়ক ও মহাসড়কে চার্জিং স্টেশনের তীব্র অভাব এবং ইভি চালুতে বড় সংকট হয়ে দাঁড়াবে। এছাড়া উচ্চ প্রাথমিক মূল্য এবং ব্যাটারি রিসাইক্লিং ইকোসিস্টেম না থাকায় বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন কঠিন বলেই মনে করেন ডিসিসিআই সভাপতি। লোকাল ইভিস ম্যানুফ্যাকচারিং এবং ই-ব্যাগ অ্যাসেম্বলিং এর জন্য কর অব্যাহতি সুবিধা 2031 সালের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া হাইব্রিড ভেহিকলস, 3 হুইলার্স, 4 হুইলার্স, ই বাসেস, ই ট্রাকস এর ক্ষেত্রে স্থানীয় উৎপাদনের ওপর ভ্যাট অব্যাহতির সুবিধা 2030 সাল পর্যন্ত কার্যকর থাকবে। ভ্যাট পরামর্শক নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন ভ্যাট পরামর্শকরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়োজিত সেমিনারে তারা এই আহ্বান জানান। বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, চলতি অর্থ বছরে প্রায় 7 লক্ষ কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে প্রায় 6 লক্ষ কোটিরও বেশি আদায় হবে ভ্যাট ও ট্যাক্স থেকে। এজন্য এ খাত সংশ্লিষ্টদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। বক্তারা বলেন, বর্তমানে ভ্যাট পরামর্শক পরীক্ষার সিলেবাসে বেশ কিছু অপ্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত করা আছে, যা ভ্যাটের ক্ষেত্রে খুব একটা কাজে আসে না। আর এজন্য ভ্যাট পরামর্শক পরীক্ষা শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ের উপরেই গুরুত্বারোপ জরুরি বলে উল্লেখ করেন তারা। গত বছরও কিন্তু ভ্যাটের মোটামুটি 1,88,000 কোটি টাকা ভ্যাটের টার্গেট ছিল সরকারের, সেটা সরকার মোটামুটি ফুলফিল করতেছিল। কিন্তু আপনার কাস্টমস ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সে 58,000 কোটি টাকা সরকারের ঘাটতি দেখা গেছে। সার্টেনলি একটা সাকসেস আসবে, প্রচুর রেজিস্ট্রেশন হবে এবং প্রচুর নন কমপ্লায়েন্স হবে। প্রধানমন্ত্রীর চীন সফরের ফলে আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, যার ফলে বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট আইনজীবী সমিতির নবীনকরণ ও কর্মশালা অনুষ্ঠানে মন্ত্রী জানান, চীনে রপ্তানি বাড়ানোর জন্য বাংলাদেশে তাদের বিনিয়োগ আকর্ষণ করতে হবে। চীনে 800 একরের শিল্প পার্ক স্থাপন করা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এছাড়া চীন মিয়ানমার করিডোরে বাংলাদেশে যুক্ত হলে 24 ঘন্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে, যার ফলে বিনিয়োগ বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন। সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে স্থান দেওয়া হয়নি, নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়েছে বলেও বাণিজ্যমন্ত্রী মন্তব্য করেন। মুদি, প্রসাধনী, ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট ও করের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। পাশাপাশি আয়কর আইনের 216 ধারা বাতিলেরও দাবি জানান সমিতির নেতারা। সমিতির নেতারা অভিযোগ করেন, অদৃশ্য কারণে এনবিআর অটোমেশন হচ্ছে না। ভ্যাট আদায়ে মানুষকে আগ্রহী করতে পুরো প্রক্রিয়ায় সংস্কার ও দক্ষ জনবল নিয়োগেরও তাগিদ দেন তারা। বলেন, দেশের 1 কোটি টিআইএন ধারীর মধ্যে মাত্র 37 লাখ রিটার্ন জমা দেয়, আর বাকি করদাতাদের খোঁজ না নিয়ে সীমিত আয়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের চাপে ফেলা হচ্ছে। প্রান্তিক পর্যায় থেকে কর আদায়ের সক্ষমতা সরকারের এখনো তৈরি হয়নি, এতে রাজস্ব আদায়ের চেয়ে খরচই বেশি হবে। বাংলাদেশ ও সোমালিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে গাজীপুরে যমুনা গ্রুপের যমুনা কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূত শেখ নূর মোহাম্মদ হাসান। এ সময় শিল্প খাতের সক্ষমতা, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের নানা দিক নিয়েও আলোচনা হয়। শনিবার সকালে যমুনা গ্রুপের শিল্প প্রতিষ্ঠান যমুনা কমপ্লেক্সে পৌঁছালে সোমালিয়ার রাষ্ট্রদূত শেখ নূর মোহাম্মদ হাসান ও তার স্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এরপর রাষ্ট্রদূত যমুনা ডেনিমস লিমিটেড এবং যমুনা ডেনিমস উইভিং লিমিটেডের বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন। এ সময় আধুনিক প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা, ডেনিম ফেব্রিক্স তৈরির বিভিন্ন ধাপ, মান নিয়ন্ত্রণ এবং রপ্তানিমুখী কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়। পরিদর্শন শেষে যমুনা গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন সোমালিয়ার রাষ্ট্রদূত। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, ডেনিম ও টেক্সটাইল খাতে সহযোগিতা, সম্ভাব্য বিনিয়োগ, রপ্তানি বাজার সম্প্রসারণ এবং বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের নানা দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে শিল্প ও বাণিজ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা। বাংলাদেশের টেক্সটাইল ও ডেনিম শিল্পে আন্তর্জাতিক সহযোগিতা ও নতুন রপ্তানি সম্ভাবনা তৈরিতে এমন কূটনৈতিক সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেদওয়ান আহমেদ,
যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় আবার উত্তেজনা মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলে ইরানি অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। টার্গেট করেছে মিসাইল ও ড্রোন সংরক্ষণাগার এবং কয়েকটি রাডার স্টেশন। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলার কথা জানিয়েছে তেহরানও। আবারও আগ্রাসনের শিকার হলে আরও কঠোরভাবে মোকাবেলার হুমকিও দিয়েছে এবং সহিংসতার জবাব সহিংসতা দিয়েই হবে বলে পাল্টা হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের। যুদ্ধবিরতিতে সমঝোতা স্মারকের সইয়ের 10 দিন পার না হতে আবার উত্তেজনা। ইরানে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। 6টি এয়ারক্রাফট নিয়ে টার্গেট করেছে 4টি স্থান। আক্রান্ত হয়েছে সিরিক শহরের মিসাইল ও ড্রোন সংরক্ষণাগার। আঘাত এনেছে কয়েকটি রাডার স্টেশনেও। একদিন আগে হরমুজ প্রণালীতে ড্রোন হামলার শিকার হয় সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ। ইরান দায় স্বীকার না করলেও তেহরানের দিকেই অভিযোগের তীর ছোড়ে ওয়াশিংটন। বাণিজ্যিক নৌযানটিতে আঘাতের জবাব দিতেই ইরানে অভিযান চালানো হয়েছে, এমন দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের। পাল্টা জবাবের দাবি করেছে ইরানও। দেশটির বিপ্লবী গার্ডস আইআরজিসি জানিয়েছে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে এমন এলাকা টার্গেট করে হামলা চালিয়েছে তারা। আবার আগ্রাসন হলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে। সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেয়া হবে, এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। দুই দেশের চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সমঝোতা স্মারক নিয়ে কোনো মতভেদ থাকলে ফোন কলের মাধ্যমে সমাধানের কথাও বলেন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজীপুরের শ্রীপুরে এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় আয়োজিত মিলাদ মাহফিলকে কেন্দ্র করে আবার উত্তেজনা ছড়িয়েছে। সকালে উপজেলার টেপিরবাড়ি গ্রামের কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার সামনে হট্টগোল হয়। শ্রমিক ও পুলিশ জানায় সকালে কারখানা কর্তৃপক্ষ মিলাদ ও দোয়ার আয়োজন করে, পরে শ্রমিকরা কারখানায় জড়ো হতে থাকে। এক পর্যায়ে বিচ্ছিন্ন ঘটনায় কারখানার সামনে উত্তেজনা সৃষ্টি হলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ ও শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের লাঠিপেটা করে পুলিশ। দু 2026-27 অর্থ বছরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত 1039 কোটি টাকার বাজেট পাশ করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের 100তম সিন্ডিকেট সভায় এই বাজেট অনুমোদন করা হয়। বাজেটের 634 কোটি টাকার যোগান দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 136 কোটি টাকা আসবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে। এছাড়া নিজস্ব আয় থেকে সংকুলন করা হবে 163 কোটি টাকা। বাজেটে 105 কোটি টাকা ঘাটতি রয়েছে। কোষাধ্যক্ষ জানান, বাজেটে চিকিৎসা গবেষণা আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ খাতে বরাদ্দ বাড়িয়ে 20 কোটি টাকা করা হয়েছে। সংশোধিত বাজেট আবার উপস্থাপন করব যে আমাদের যেসব জায়গায় আমাদের ঘাটতি, বড় আকারের ঘাটতি আছে, আমরা আবার এগুলি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আমরা চাইব। যুক্তরাজ্যে শিক্ষা ভিসায় বাংলাদেশিদের জন্য উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি করতে দেশটিতে শিক্ষার্থীরা যেতে পারবেন। শিক্ষার্থীদের এই ভিসা প্রসেসে সহায়তা করতে এসপায়ার গ্লোবাল পাথওয়ে ঢাকার ব্রিটিশ কাউন্সিলের আয়োজন করেছে এডুকেশন ফেয়ার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ফ্রি ফাইল অ্যাসেসমেন্ট এবং ব্যক্তিগত পরামর্শ, গমন আগমন সহায়তাও দেবে তারা, এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ তৈরিতে সব ধরনের সহায়তা দিয়ে থাকে এসপায়ার গ্লোবাল পাথওয়ে। বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দেশের সবচেয়ে বড় টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 7ম বর্ষে নিবন্ধন শুরু হয়েছে। শনিবার তেজগাঁ শিল্পাঞ্চল এলাকায় চ্যানেল আইতে টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 7ম বর্ষের সূচনা হয়। উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনসুর মুসা। আর উপস্থিত ছিলেন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। 8টি বিভাগীয় শহরের পাশাপাশি কুমিল্লা অডিশনের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীরা স্টুডিও রাউন্ডে অংশ নেবে। আর 7ম বর্ষে নিবন্ধন চলবে 30 জুলাই পর্যন্ত। এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে 10 লাখ, 3 লাখ, 2 লাখ টাকার মেধাবৃত্তি লাভ করবে। সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসব করল গুলশান সোসাইটি। সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উৎসবে নানা রকমের ফল পেয়ে উৎসবে মাতে শিশুরা।
সব ফল দুই হাতে নিতে বেশ কষ্টই হচ্ছে এসব কোমলমতিদের। তবে বয়েনার কষ্ট উবে গেছে আম কাঁঠালের ঘ্রাণে। যে স্যার ম্যাডামরা কাঁঠাল আমরা সেগুলো দিচ্ছে ফল উৎসব। হ্যাঁ, কি হলো আজকে ফল উৎসব। এত ফল যেসব শিশু নিতে পারছেন না তাদের জন্য গাড়িতে করে পৌঁছানো হচ্ছে বাসায়। আমাকে একটা কাঁঠাল দিয়েছে। আরো কি দেবে? আরো অনেক ফল ফুল দেবে। সকালে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে শুরু হয় এই ফল উৎসব। সুবিধাবঞ্চিত শিশুদের সাথে এলাকার রিকশা চালকরাও যোগ দেন ফল উৎসবে। তাদের সহায়তা করার আনন্দ ছড়িয়ে পড়ে সমাজের নানা অভাব অনটন থেকে দূরে থাকা শিশুদের মধ্যেও। Let us try to make the world a better place by at least giving them a moment of happiness by sharing the fruits we have. গুলশান সোসাইটি বলছে এই উদ্যোগ অনেকটাই প্রতীকী, যেন সত্যিকার অর্থেই সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকে বিত্তশালীরা, সেই সচেতনতা আর বোধ তৈরিতেই এই ফল উৎসব। এটার মধ্যে দিয়ে কিন্তু যে আমরা যে খুব একটা বড় কাজ করলাম সেটা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিকের মধ্যে আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ, আমাদের যারা দরিদ্র মানুষ, তাদের মধ্যে হক আছে। এবং আমি যদি আমার পাশের বাসার মানুষ যদি না খেয়ে থাকে আর আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামাজ কিন্তু আল্লাহর দরবারে গ্রহণ হবে না। সুতরাং এটা তাদের কোনো প্রতি আমাদের কোনো অনুগ্রহ না, এটা তাদের অধিকার। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন উৎসব আয়োজনের ইচ্ছের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমার মনে হয় এটা একটা কন্ট্রিবিউশন, এবং আমরা চাই পুরো গুলশান, বনানী এবং অন্যান্য সোসাইটির সব মানুষ, সারা বাংলাদেশের মানুষ এই উদ্যোগে নেমে আসুক। যারা সমাজের বিত্তবান এবং যারা আমাদের হিতাকাঙ্ক্ষী আছে সকলে এগিয়ে আসবে। যেমন এবছর আমাদের সভাপতি মহোদয় 200 কেজি আম দিয়েছেন, আমাদের ফারজানা আপা উনি 200 কেজি আম দিয়েছেন, আরও এলিট ফোর্স আমাদের 250 কাঁঠাল দিয়েছে, অনেকে নগদ অর্থ দিয়েছে, আমাদের এই পার্কে কাঁঠাল হয়েছে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সব খবরের সব আপডেটের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিরাপদে থাকবেন।